প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক এই সম্পর্কে আলোচনা করব। তো নবম দশম শিক্ষার্থীরা, তোমরা যারা এই মুহূর্তে লাইভ ক্লাস দেখছো তারা অবশ্যই ভালোভাবে ক্লাসটা উপভোগ করবে এবং যারা এই মুহূর্তে লাইভ ক্লাস দেখছো না তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই এই লাইভ ক্লাস শেয়ার করে দিবে। কেমন? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই প্রস্তুত তো ক্লাস নেওয়ার জন্য? তো চলো ক্লাসে ফিরে যাই। আজকে কি নিয়ে আলোচনা করব তার আগে একটু বলে নিই যে আমি গত ক্লাসে পুষ্টির অভাবজনিত কয়েকটা রোগ সম্পর্কে আলোচনা করেছিলাম, যেমন গলগণ্ড বা গয়টার, তারপর হচ্ছে রাতকানা, তারপরে হচ্ছে রিকেটস, রক্তশূন্যতা, এইগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব পুষ্টি উপাদানের শক্তি। পুষ্টি উপাদান থেকে আমরা কি আসলে শক্তি পাই কি না সেই বিষয়গুলো আমরা আজকে জানব, বা কিভাবে শক্তি পাই আমরা এগুলো আলোচনা করব। তো শিক্ষার্থী, পুষ্টি কি? পুষ্টি আমি এর আগেই বলেছিলাম যে খাদ্যের যে সকল জৈব রাসায়নিক উপাদান আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাপ শক্তি বৃদ্ধি করে এবং শক্তি যোগায়, এগুলোই হচ্ছে মূলত ওই সকল জৈব উপাদানগুলোই হচ্ছে শক্তি। তো এই পুষ্টি উপাদান আমরা যে খাবার খাই, অর্থাৎ খাদ্যের যে 6টা উপাদান, এই 6টা উপাদানের মধ্যে শর্করা, আমিষ, স্নেহ, তারপর হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, পানি। এখন আমরা স্বভাবতই জানি যে শর্করা, আমিষ, স্নেহ এই 3টা উপাদান থেকে শক্তি পেয়ে থাকি। তারপরে হচ্ছে যে আমাদের এই দেহের তাপ শক্তি যোগান দিয়ে থাকে এগুলো। তো শিক্ষার্থী, বাকি যে 3টা উপাদান আছে এগুলো কিন্তু শক্তি উৎপাদন করে না। সেখানে ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এগুলো পানি তো সব ক্ষেত্রে প্রয়োজন, অর্থাৎ ভিটামিন হোক আর খনিজ লবণ হোক, যাই হোক, পানিতে দ্রবণীয় অবস্থায় থাকে বিধায় আমাদের দেহের সমস্ত কোষ পর্যন্ত বা শরীরে একদম সবগুলো কোষই পুষ্টি উপাদানগুলো পানির কারণেই মূলত পেয়ে থাকে। তো আজকের এই যে পুষ্টি উপাদান, 6টা উপাদান মূলত পুষ্টি দিয়ে থাকে, যে 3টা বললাম, শর্করা, আমিষ এবং স্নেহ। আর বাকি 3টা যেমন ভিটামিন, এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তারপর খনিজ লবণ দেহের হাড় গঠন করে। তারপরে ফসফরাস, লৌহ, এগুলোর পাশাপাশি দেহের মানে রক্ত উৎপাদনের ক্ষেত্রে মানে ভূমিকা পালন করে থাকে। তো শিক্ষার্থী, আমাদের দেহের যে মাংসপেশি, এটা আমাদের চলাচলে বা চলনে সহায়তা করে। এই মাংসপেশির কারণে আমরা চলতে, ফিরতে, হাঁটতে, দৌড়াতে পারি। তো এই আমরা মূলত এই মাংসপেশির কারণেই অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি। এ ধরনের কাজে সহায়তা করার জন্য কি পরিমাণ শক্তি খরচ হয়ে থাকে? মূলত বলতে গেলে মাংসপেশি যতটুকু সংকুচিত বা প্রসারিত হয়ে থাকে সেই ক্ষেত্রেই আমাদের শক্তি ব্যবহৃত হয়ে থাকে বা খরচ হয়ে থাকে। এরপর হচ্ছে আমরা হাঁটা চলায় বা যে কোনো কাজ করি না কেন সেখানেও কিন্তু আমাদের শক্তির খরচ হয়, এবং আমাদের যে ক্ষুধা লাগে এখানেও কিন্তু শক্তি খরচ হয় বলেই আমাদের এরকম মনে হয়ে থাকে। কিন্তু বিশ্রাম অবস্থায় আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, যে দেহের অভ্যন্তরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করে থাকে, এগুলো যে অনবরত কাজ করে যাচ্ছে, সেক্ষেত্রে কি শক্তির প্রয়োজন আছে? হ্যাঁ শিক্ষার্থী, অবশ্যই এখানেও শক্তি খরচ হয়ে থাকে। তো কাজে বিভিন্নভাবে আমাদের দেহের মধ্যে এই শক্তিটা খরচ হতে থাকে, আর এই শক্তিটা মূলত আমরা খাদ্য উৎপাদনের মাধ্যমে, বিশেষ করে মৌলবিপাকীয় কার্যক্রমের মাধ্যমে আমরা এই শক্তিটা পেয়ে থাকি। তো এই শক্তিটাকে বলা হয় মৌল বিপাক শক্তি। তো এখন এই খাদ্য শক্তি পরিমাপের একক কী?
খাদ্য শক্তি পরিমাপের অর্থাৎ শক্তির তো বিভিন্ন রূপ রয়ে গেছে। তো পুষ্টির উপাদান থেকে শক্তি নির্গত হচ্ছে তাপশক্তি। এই তাপশক্তির একক হচ্ছে ক্যালোরি। মেহনাজ রাশিদ, ওয়ালাইকুম আসসালাম। ক্যালোরি আমি সম্ভবত কোন ক্লাসে যেন বলেছি, বিজ্ঞান ক্লাসে মনে হয়, আর যাই হোক, ক্যালোরি। এই ক্যালোরি কাকে বলে? খাদ্যের যে তাপশক্তি, খাদ্যের তাপশক্তির একক হচ্ছে ক্যালোরি। এই পদার্থবিজ্ঞানী হিসেবে 1 কিলোগ্রাম পানির উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 1000 ক্যালোরি বা 1 কিলোক্যালোরি তাপের প্রয়োজন পড়ে থাকে। তো পুষ্টিবিদরা খাদ্যের শক্তি বোঝানোর জন্য ক্যালোরি শব্দটাই ব্যবহার করে থাকেন। এখন খাদ্যের শক্তিমূলক প্রকাশের ক্ষেত্রে খাদ্য ক্যালোরি কিংবা কিলোক্যালোরির পরিবর্তে কিলোজুলের ব্যবহারও কিলোজুল একক ব্যবহার করা উচিত। অর্থাৎ 1 খাদ্য ক্যালোরি 1 কিলোক্যালোরি, 1 খাদ্য ক্যালোরি হচ্ছে 1 কিলোক্যালোরি। এক কিলোক্যালোরি। এখানে এই খাদ্য ক্যালোরিকে যখন আবার জোল হিসেবে প্রকাশ করা হয়ে থাকে, সেখানে কিন্তু আবার কিলোজুল, 4.2 কিলো জুল প্রায় 4.2 কিলো জুল প্রায়। এখন পুষ্টি উপাদানের ক্ষেত্রে তাপশক্তি আমরা কিভাবে নির্ণয় করব? তাপশক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কয়েকটা পদ্ধতি বা তাপশক্তির জন্য আমাদের কিছু প্রকৃতি আমাদেরকে জেনে নিতে হবে। অর্থাৎ কিভাবে আমরা পুষ্টি উপাদানের তাপ পরিমাপ করতে পারবো, সেক্ষেত্রে আমাদের কিছু বিধিবিধান আছে। সিনথিয়া মেহজাবিন রাফিয়া, তারপরে হচ্ছে ফজলে রাব্বি, মেহনাজ, আচ্ছা যাই হোক, দেখো, পুষ্টির প্রকৃতি, মিশ্র খাদ্য ও বিশুদ্ধ খাদ্য। পুষ্টির, তোমাদের বইতে দেখো আছে পুষ্টির প্রকৃতি, তারপরে কি আছে? মিশ্র খাদ্য ও বিশুদ্ধ, মিশ্র খাদ্য ও বিশুদ্ধ খাদ্য। তারপরে হচ্ছে পুষ্টি উপাদান ও তার বিশুদ্ধ খাদ্য হচ্ছে 1, 2 নম্বর হচ্ছে তোমাদের বইতে দেখো পুষ্টি উপাদান ও তার পরিমাণ নির্ণয়। পুষ্টি উপাদান ও তার পরিমাণ নির্ণয়। তারপরে 3 নম্বর হচ্ছে ক্যালোরি নির্ণয়। ক্যালোরি নির্ণয়। এখন এখানে দেখো পুষ্টির প্রকৃতি, মিশ্র খাদ্য ও বিশুদ্ধ খাদ্য। এক্ষেত্রে খাদ্যের প্রকৃতি বলতে আসলে আমরা এটা কি বুঝি? এটা কি মিশ্র খাদ্য নাকি বিশুদ্ধ খাদ্য তাকে বোঝায়। মূলত মিশ্র খাদ্যে একের অধিক পুষ্টি উপাদান বিদ্যমান থাকে, যেমন দুধ, ডিম, খিচুড়ি এগুলো ইত্যাদি। অন্যদিকে বিশুদ্ধ খাদ্য শুধু একটি উপাদান থাকে, যেমন চিনি, গ্লুকোজ, এতে শর্করা ছাড়া অন্য কোনো উপাদান থাকে না। তাহলে কি বোঝা গেল? মিশ্র খাদ্যের মধ্যে সবগুলো উপাদান থাকতে পারে বা 2টা, 3টা, 4টা মিশ্রিত অবস্থায় থাকবে, আর বিশুদ্ধ খাদ্যের মধ্যে শুধুমাত্র একটা পুষ্টি উপাদান থাকবে। তারপরে পুষ্টি উপাদান ও
তার পরিমাণ নির্ণয়। এখন এই যে খাবারের মধ্যে যে পুষ্টি উপাদান, এটা জানার জন্য ওই খাদ্যে কী কী উপাদান কী পরিমাণে আছে তা আমাদের জেনে নিতে হবে। তবে বিভিন্ন খাদ্যের পুষ্টি উপাদান ও তার পরিমাণ বিভিন্ন রকম বা মূল তালিকা দেখে, খাদ্য তালিকা দেখে জেনে নিতে হয়। এরপরে ক্যালোরি কীভাবে নির্ণয় করতে হয়? খাদ্যের পুষ্টি উপাদান ও তার পরিমাণ জানার পর শর্করা, প্রোটিন ও চর্বির ক্যালোরি বের করতে হয়। এক্ষেত্রে ভিটামিন, খনিজ লবণ ও পানির ক্যালোরি মূল্য 0 ধরে হিসাব করতে হয়। এখানে আরেকটু বলে নিই, শর্করা, আমিষ এবং স্নেহের একটা অনুপাত আছে। শর্করা, আমিষ, স্নেহ। শর্করা, আমিষ, স্নেহ। এখানে শর্করা হচ্ছে 1 গ্রাম শর্করা পাওয়া যায় এবং 1 গ্রাম আমিষ থেকে 4 ক্যালোরি আর 1 গ্রাম স্নেহ থেকে 9 ক্যালোরি শক্তি পাওয়া যায়। 1 গ্রাম শর্করা থেকে 4 ক্যালোরি এবং 1 গ্রাম আমিষ থেকে 4 ক্যালোরি এবং 1 গ্রাম স্নেহ থেকে 9 ক্যালোরি শক্তি পাওয়া যায়। এখন তোমাদের বইতে একটা অঙ্ক দেয়া আছে, এখন তোমাদের কাছে অনেক সহজ লাগবে, নিজেরা একাও করতে পারবে। একটু দেখো, তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দেখো। একটা চিরার অঙ্ক দেওয়া আছে। 20 গ্রাম চিরায় 15.4 গ্রাম শর্করা, 15.4 গ্রাম শর্করা দেওয়া আছে এবং 1.32 গ্রাম প্রোটিন দেওয়া আছে এবং 0.24 গ্রাম স্নেহ উপাদান আছে। এখন আমি একটু সংক্ষেপে করে ফেলি। 1 গ্রাম শর্করা থেকে যদি 4 ক্যালোরি শক্তি পাওয়া যায় তাহলে 15.4 গ্রাম শর্করা থেকে কত আসবে? 15.4 গুণ 4 সমান 61.60 ক্যালোরি। তাহলে এখানে আমিষ দেওয়া আছে কত? 1.32 গ্রাম। 1.32 গ্রাম আমিষ থেকে আসবে 1.32 গুণ ওই যে 1 গ্রাম আমিষ থেকে বলেছিলাম 4, তাহলে এখানে গুণ করলে কত আসে? 5.28 ক্যালোরি। এরপরে স্নেহ উপাদান আছে 0.24 গ্রাম স্নেহ উপাদান থেকে 0.24 গুণ 9, ওই যে বলেছিলাম 1 গ্রাম স্নেহ থেকে 9 ক্যালোরি, সেজন্য কিন্তু এটা 9 আসছে। এখন গুণ করলে কত আসবে? 2.16 ক্যালোরি। যোগ করলে কত আসতেছে? এখানে তো বলা হয়েছে যে 20 গ্রাম চিরা থেকে, তাহলে এটা যোগ করলে টোটাল 20 গ্রাম চিরা থেকে 20 গ্রাম চিরায় মোট কত ক্যালোরি খাদ্য আছে? 69.04 খাদ্য ক্যালোরি। এখন 20 গ্রামের মধ্যে আছে এত ক্যালোরি। এখানে কিলো ক্যালোরিটা আমি পরে বের করতেছি, একটু দেখো। তোমাদের বইতে অনেক সংক্ষেপে করে দেওয়া আছে, তো তোমাদের বোঝানোর জন্য। তাহলে 1 গ্রাম থেকে 1 গ্রাম চিরা থেকে 1 গ্রাম চিরা থেকে কত আসবে? 20 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? এটা আসবে। এখন ওই যে 1000 গ্রাম, 1000 গ্রামে দিলে কত আসে? 69.04 গুণ 1002। এখন আসবে কিলো ক্যালোরি। হিসাব করো, দেখো তোমাদের কত আসতেছে। 1 গ্রাম চিরার মধ্যে কত কিলো ক্যালোরি আসে? 3452 কিলো ক্যালোরি।
একটু দেখো। রূপক, মেহেদি হাসান রূপক, ওয়ালাইকুম আসসালাম। একটু দেখো তোমাদের বইয়ের সাথে হিসাব মিলিয়ে। এখানে 1 কেজি চিড়ার খাদ্য ক্যালোরি, অর্থাৎ 1000 গ্রাম বলতে 1 কেজি চিড়ার মধ্যে কতটুকু আসে, তাহলে 1000 দিয়ে আসবে, গুণ করতে হবে। এরপরে এখানে 1 কিলো ক্যালোরি, অর্থাৎ 1 কিলো ক্যালোরি সমান কত জুল আসতেছে। এখানে তোমার যেহেতু কিলো ক্যালোরি আসছে, এটা সমান হচ্ছে 1 কিলো ক্যালোরি 4.2 জুল। তাহলে তোমার এখানে যে কিলো ক্যালোরি আসছে সেটা কত হতে পারে, তার মানে এখানে 4.2 দিয়ে গুণ করে দিলে কত আসতেছে, 3452 গুণ 4.2, তাহলে এখানে গুণ করলে আসবে 4.490 কিলো জুল। এই জায়গায় 4.2 গুণ হওয়ার কারণে কিন্তু কিলো জুল হয়েছে। দেখা যায়। ও আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু নিচে নামাই দিই। এবার দেখো, 1 কিলো ক্যালোরি যেহেতু 4.2 জুল, আর সেখানে 3452 কিলো ক্যালোরি কত আসতে পারে, গুণ করলে তোমার এই কিলো জুলটা আসবে 14.490 কিলো জুল। তো শিক্ষার্থী, এখানে বিএমআরটা একটু দেখো, দেখি বিএমআর এর পূর্ণরূপ হচ্ছে বেসাল মেটাবলিক রেট। আমি একটু লিখে দিই, মুছে ফেলি। আচ্ছা, সময় নেই তো বেশি, শুরু করছি কতক্ষণ। আচ্ছা, তাহলে আমি ওই টপিকটা আজকে ধরবো না। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের বিএমআর এবং বিএমআই, তারপর সম্পূর্ণ বিশ্রাম অবস্থায় কীভাবে বিএমআর নির্ণয় করতে হয়, তারপরে হচ্ছে শরীরচর্চা, ব্যায়াম, এগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।